আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বেশি কথা বাড়াবো না। আজকের এই ভিডিওটি দেখলে বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। তারা ভেবে বসেছে যে তারা যদি প্রধান উপদেষ্টাকে নিয়োগ দিতে পারে তাহলে আর বিশ্ববিদ্যালয়ের ভিসি তো তারাই নিয়োগ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সুইপার থেকে পিয়ন থেকে দারোয়ান থেকে ভিসি সবই তারা নিয়োগ দিয়েছে। নিজেদেরকে তারা জাতির নিয়োগকর্তা ভেবে বসেছে। এই ভাবনাটাকে তৈরি করে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা স্বয়ং। চিন্তা করছেন, বরং তারা এমন একটা সমাজ এবং এমন একটা তরুণ সমাজকে উস্কে দিচ্ছেন যে তরুণ সমাজটা ধীরে ধীরে বকে যাচ্ছে এবং এক পর্যায়ে গিয়ে তারা এটাকে তাদের অধিকার মনে করতে শুরু করবে। এবং আমি একটা ছোট্ট সাবধান বাণী উচ্চারণ করি। এখন তো গেটের সামনে দাঁড়াচ্ছে বিভিন্ন লোকের আওয়ামী লীগ অজুহাতে, কিন্তু একটা সময় আসবে যখন আপনি দেখবেন যে গ্রামীণ ফোনের বাইরে, গ্রামীণ ব্যাংকের বাইরে এরা চাঁদা দাবি করে এরকম মব করছে। অর্থাৎ আমাদেরকে অত্যন্ত সুকৌশলে একজনের কে আরেকজনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু করে দেওয়া হয়েছে। জামিনপ্রাপ্ত আসামিকে আবার জেলখানায় ঢুকিয়েছে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা একটু কথা বলতে চাই যে পরিবর্তিত অবস্থায়ও বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ বাণিজ্য, ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য যেগুলো চলছে সেই বিষয়ের যখন বিতর্ক চলছে, তার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে ঢাকা শিশু হসপিটালে 65 জন চিকিৎসককে কোনো ধরনের নিয়ম নীতি তোয়াক্কা না করেই নিয়োগ দেওয়া হলো। আব্দুল তুষার, আমরা অন্য প্রসঙ্গে আসবো, তার আগে এটি একটু আপনার কাছে জানতে চাই, আপনি একজন চিকিৎসক হিসেবে এবং নিঃসন্দেহ সমাজে একজন সচেতন ব্যক্তি হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কিভাবে দেখছেন বিষয়টি? এটাও আদার বরখিলাফ, এটা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন তারা। কারণ তারা কথা দিয়েছিলেন যে বাংলাদেশের সকল জায়গাতে নিয়োগ বাণিজ্য বন্ধ হবে, তদবিরের নিয়োগ বন্ধ হবে এবং ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে নিয়োগ হবে না, মেধা এবং যোগ্যতাকেই সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু তারা এখন যেটা করেছেন সেটি সম্পূর্ণভাবে বাদার বরখিলাফ। তারা কোনো কারণ না দেখিয়ে তারা বলেছেন যে তারা টেম্পোরারি নিয়োগ দিয়েছেন, এটা আপাতত একটি মেয়াদের জন্য। কিন্তু এই কথাগুলি হচ্ছে, অতীত অভিজ্ঞতা থেকে আমরা জানি, ভাওতাবাজি। এই যাদেরকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো, পরে এদেরকেই দেখা যাবে নিয়মিতকরণ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি দিয়ে দেওয়া হবে। এর আগে এটা হয়েছে আওয়ামী লীগের আমলে এবং অন্যান্য রাজনৈতিক সরকারের আমলে। আওয়ামী লীগের আমলে স্বাধীনতা চিকিৎসক পরিষদের যিনি সাধারণ সম্পাদক ছিলেন, তিনি এরকম অ্যাডহক ভিত্তিতে সোহরাওয়ার্দী হাসপাতালে চাকরি পেয়েছিলেন। মজার ব্যাপার হচ্ছে তার ব্যাচে সবার আগে তিনি প্রফেসর হয়েছিলেন। বিসিএস দেওয়া ডাক্তাররা হতে পারে নাই, সরাসরি নিয়োগপ্রাপ্ত ডাক্তাররা হতে পারে নাই, অ্যাডহক ভিত্তিতে কোনো পরীক্ষায় কৃতকার্য হতে পারেন নাই যিনি, তিনি কোনো চাকরির পরীক্ষায় কৃতকার্য হতে পারেন নাই যিনি, তিনি অ্যাডহক ভিত্তিতে নিয়োগ নিয়ে পরে তিনি সবার আগে প্রফেসর হয়েছেন। তো এই সব প্রক্রিয়া আমরা অতীতে দেখেছি। তাই যে কাজটা শিশু হাসপাতালে করা হয়েছে এটি মূলত একটা ভাতাবাজি। এইখানে তারা বলেছেন যে যারা অনারারি করতো, যারা শিশু হাসপাতালে ট্রেনিং নিচ্ছিল, এদের মধ্যে থেকে তারা 65 জনকে নিয়োগ দিয়েছেন। এটা কোনো নিয়োগের প্রক্রিয়া হতে পারে না। সকাল বিকাল আপনার সঙ্গে যার দেখা হয়, সে ট্রেনিং করতে এসেছে, আপনি তাকে পড়িয়েছেন, সেই কারণে সে চাকরি পেয়ে যাবে, এইটা হচ্ছে স্বজনপ্রীতি, এইটা হচ্ছে পক্ষপাতিত্ব, এইটা হচ্ছে মেধা এবং যোগ্যতাকে অবহেলা করা, এবং এইটা হচ্ছে শিশু হাসপাতালে বিরাজমান বহুদিনের দুর্নীতির একটি চিত্র। তাই আমি মনে করি যে এটা একটা অন্যায়। শিশু হাসপাতালে এর আগেও এই ধরনের দুর্নীতি, শুধু এই বিষয় নয়, শিশু হাসপাতালের খাবারের সাপ্লাই নিয়ে দুর্নীতির অভিযোগ আছে, শিশু হাসপাতালে রোগী ভর্তি করানো নিয়ে দুর্নীতির অভিযোগ আছে। শিশু হাসপাতালে এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেটা নিয়ে দুর্নীতির অভিযোগ নাই। এবং এই সরকারের আমলে শুধু শিশু হাসপাতাল নয়, হোলি ফ্যামিলি হাসপাতাল সহ রেড ক্রিসেন্টের অধীনে যে ডাক্তারদের নিয়োগ হয়েছে সেটি পরীক্ষা করা উচিত। ডায়াবেটিক সমিতিতে যে নিয়োগ হয়েছে সেগুলি পরীক্ষা করা উচিত। এবং অন্যান্য সরকারি জায়গাতে যে নিয়োগগুলি হয়েছে বিভিন্ন জায়গাতে, সেগুলিও পরীক্ষা করা উচিত। বিশেষ করে আমি মনে করি রেড ক্রিসেন্টের অধীনে হলি ফ্যামিলি হাসপাতালকে উল্টে পাল্টে তদন্ত করা উচিত এবং রেড ক্রিসেন্টের পুরো কর্মকাণ্ডকে তদন্ত করা উচিত। সেখানে সমন্বয়কের নাম দিয়ে ঢুকে জি। কয়েকজন এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যে প্রফেসর ইমরান বিন ইউনুস, যিনি অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, তিনি রেড ক্রিসেন্টের বোর্ড মেম্বার, তিনি ফেসবুকে জানাতে বাধ্য হয়েছেন যে এই দুর্নীতির অভিযোগগুলি তিনি স্বচক্ষে দেখেছেন। শুধু হসপিটাল গুলোতে নয়, আমরা দেখছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, মানে একটা তো ছিল স্বজনপ্রীতি, দুর্নীতি আওয়ামী লীগ আমলে এগুলো তো ছিলই, এর সাথে যে মবতন্ত্র যোগ হয়েছে, সেই মবের ভয়ে কাউকে কাউকে পদত্যাগ করতে হচ্ছে, জোর করে পদত্যাগ করানো হচ্ছে, অপসারণ করানো হচ্ছে, আবার নিজেদের পছন্দ অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক পার্টি বা এইসব ব্যানারে আরো যারা আছে তাদের চাপে আবার অনেককে নিয়োগ দেওয়া হচ্ছে। যেমন আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কুশল বরণ চক্রবর্তী, সংস্কৃতি বিভাগের অধ্যাপক, তার একটি পদোন্নতি বিষয় ছিল, মব ক্রিয়েট করে তার পদোন্নতি বোর্ডের সভা স্থগিত করা হলো। আবার আরেকটি জায়গায় দেখলাম একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নিয়োগ দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্পষ্টভাবে বলছেন আপনার কোনো যোগ্যতা নাই, আমাদের কারণে আপনি বসছেন। এইগুলাকে আপনি কিভাবে মানে মানে মূল্যায়ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন? এগুলো যারা কি দলীয় বলেছেন আকার ধারণ করছে? যারা বলেছেন যে আপনার কোনো যোগ্যতা নাই, তাদের হুম, কারণে বসেছেন, এই লোকগুলির সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা তাল মিলিয়েছিলেন। প্রধান উপদেষ্টা তার একটা বক্তৃতায় বলেছিলেন যে এই ছাত্র বা ইয়াং জেনারেশন তাদের নিয়োগকর্তা। রাইট। তো তিনি নিজেই তো এটা উস্কে দিয়েছেন। ওনাকে যেভাবে নিয়োগকর্তারা বসিয়েছেন, এবং উনি যেটা অকপটে বলেছেন যে তাদের নিয়োগকর্তা নাকি শুধু একটা গ্রুপ অফ পিপল, নট দ্য হোল কান্ট্রি, হুম হুম নট হুম। দ্য হোল পপুলেশন, জনতা না কিন্তু। উনি একেবারে পয়েন্ট আউট করে বলেছিলেন যে এই তরুণরা হচ্ছে তার নিয়োগকর্তা। তো এইরকম তারা ভেবে বসেছে যে তারা যদি প্রধান উপদেষ্টাকে নিয়োগ দিতে পারে, তাহলে আর বিশ্ববিদ্যালয়ের ভিসি তো তারাই নিয়োগ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সুইপার থেকে পিয়ন থেকে দারোয়ান থেকে ভিসি সবই তারা নিয়োগ দিয়েছে। নিজেদেরকে তারা জাতির নিয়োগকর্তা ভেবে বসেছে। এই ভাবনাটাকে তৈরি করে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা স্বয়ং। এইগুলো যে সমালোচনাগুলো হচ্ছে, আমরা যে প্রতিক্রিয়া দেখাচ্ছি, আপনারা যে রিয়াকশন দেখাচ্ছেন, সবকিছু নোটিশ করছেন, কোনো ধরনের কোনো লাগাম টেনে ধরা যাচ্ছে না। তার মানে আমরা ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্করতর কিছুতে যাচ্ছি। আমরা ভয়ঙ্করের দিকে যাচ্ছি নাকি হাস্যকরের দিকে যাচ্ছি এটা তো আগে থেকে বলা সম্ভব না, কিন্তু যে প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সেখানে আমাদের কাছে মনে হচ্ছে যে বিগত সরকারের যে নির্লজ্জতা আমরা দেখেছি আওয়ামী লীগের, যে তাদের চূড়ান্ত সমালোচনার পরও তারা কর্ণপাত করতো না, তারা এক ধরনের বধিরের মতো আচরণ আচরণ করতো, অন্ধের মতো আচরণ করতো, সেই আচরণের কোনো পরিবর্তন আমরা এখন দেখতে পাচ্ছি না। এবং এই যে একজন ভাইস চ্যান্সেলরকে তার সামনে বসে কিছু লোক অপমান করছে, চিৎকার চেঁচামেচি করছে, তাকে বলছে আপনাকে আমরা চেয়ারে বসিয়েছি, এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছেন ভাইস চ্যান্সেলর কিংবা এই সরকারের কোনো কর্তৃপক্ষ? সরকারি একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে যা তা বলে অপমান করার যে সংস্কৃতি চালু করা হয়েছে, আহ সামাজিকভাবে অসম্মান করার যে সংস্কৃতি চালু করা হয়েছে, এইটার বিরুদ্ধে এই সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী, তাদের মধ্যে কেউ কি দায়িত্বশীল, কেউ কি একটা সরাসরি বক্তব্য দিয়েছেন যে তারা এটা মেনে নেবেন না? সেনাবাহিনী বক্তব্য দেয় আমরা মব মানবো না। আর এইদিকে প্রেস সচিব মবকে প্রেসার গ্রুপ বলে, এইদিকে উপদেষ্টাদের কেউ কেউ মবের বয়ান দিয়ে কত সাল থেকে মব শুরু হয়েছে এই কথা বলে পাকিস্তানিদের সময় পাকিস্তানি শাসন থেকে মুক্তি পাওয়ার যে আহ, আন্দোলন, সেই ভাসানীকে মব, ভাসানীর আন্দোলনকে মব, 69-এর গণ অভ্যুত্থানকে মব বলে ব্যাখ্যা করে। তো এইগুলি তো আসলে পরস্পর বিরোধী বয়ান, এবং মব সংস্কৃতিকে টিকিয়ে রাখার পক্ষে একটা বয়ান তৈরি করার প্রক্রিয়া। এবং এই যে বয়ান, এই শব্দটাও তারা ব্যবহার করে, কিন্তু কোনটা বয়ান আর কোনটা অসংলগ্ন কথাবার্তা, কোনটা অযৌক্তিক কথাবার্তা, সেটার পার্থক্য করার ক্ষমতাও তারা ধীরে ধীরে হারিয়ে ফেলছে। আব্দুল হোসেন, আমি যদি একটু সাজাই, যে প্রথমেই আমাদের প্রেস উপদেষ্টা মানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন তিনি এটাকে পেশা গ্রুপ হিসেবে দেখছেন। আর একজন সহকারী প্রেস সচিব মিস্টার ফয়েজ, তিনি বললেন যারা মব মানে এগুলোকে মব বলছে তারা নাকি সবাই সফট আওয়ামী লীগের, আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন। তখন আপনি আওয়ামী লীগের, আমি আওয়ামী লীগের, সবাই আওয়ামী লীগের। যারা বিএনপির পক্ষে কথা বলছেন মানে বিএনপির মধ্যে থেকে, তারাও আওয়ামী লীগের। আহ 17 বছরের ফ্যাসিবাদের প্রতিক্রিয়া, আপনি যার কথা একটু আগে উচ্চারণ করলেন, মাহফুজ আলম, তিনি বয়ান দেওয়ার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের 17 বছরের ফ্যাসিবাদের প্রতিক্রিয়ায় একটি সামাজিক ফ্যাসিবাদ। আমাদের অ্যাটর্নি জেনারেল, মহামান্য অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, তিনিও শনিবার একটি অনুষ্ঠানে মন্তব্য করলেন যে একই কথা, যে এগুলো আওয়ামী লীগের দুঃশাসনের প্রতিক্রিয়া। মানে এই যে জাস্টিফাই করার চেষ্টা এবং সবকিছু উদুর পিণ্ডি বুদুর ঘরে চাপিয়ে দেওয়ার চেষ্টা, মানে আমরা এখন আওয়ামী লীগ হয়ে গেছি, যেমনটা আওয়ামী লীগের সময় বলা হতো আমরা বিএনপি জামাতের দালাল, একই প্রক্রিয়া চলছে। এবং মবের মতো ভয়ঙ্কর একটা বিষয়কেও জাস্টিফাই করার চেষ্টা, এটা কি ক্ষমতার হাতিয়ার হিসেবে নিচ্ছে সরকার? আমি প্রথমে বলি উপদেষ্টাদের বিষয়ে। যদি মবের বিরুদ্ধে কথা বলা, বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলা, দুঃশাসন কিংবা অপশাসন আনতে পারে এমন প্রক্রিয়ার বিরুদ্ধে কথা বললে বা কথা বলাকে তারা সফট আওয়ামী লীগের কথোপকথন হিসেবে চিহ্নিত করেন, তাহলে এপিএস এর বউকে চাকরি দেওয়া, ইন্টারভিউ ছাড়া বা স্বজনপ্রীতি করে নিজের ভাতিজাকে চাকরি দেওয়া, তারপরে এপিএস এর বিরুদ্ধে 300 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠা, তারপর স্বাস্থ্য উপদেষ্টার ওইখানে 2 ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠা, এইগুলিকে হার্ড আওয়ামী লীগের বৈশিষ্ট্য না? সবচেয়ে হার্ড আওয়ামী লীগের বাংলাদেশে কে ছিলেন? হার্ডেস্ট ছিলেন শেখ হাসিনা। তো শেখ হাসিনার পিয়নের মতো যদি তাদের পিয়নরা আচরণ করে, তাদের এপিএসরা আচরণ করে, তো তারা তো তাহলে হার্ড আওয়ামী লীগের মতো আচরণ করছেন। যারা মবের বিরুদ্ধে কথা বললে তাদেরকে সফট আওয়ামী লীগ বলে, যাদের এপিএস এর বিরুদ্ধে দুর্নীতি আবিষ্কৃত হয় তারা তাহলে হার্ড আওয়ামী লীগ। নিঃসন্দেহে। না, কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক আছে, আমাদের যেই ট্যাগ দিয়াই হোক না কেন, আমরা তো অভ্যস্ত হয়ে গেছি আওয়ামী লীগ সব আপনি বিএনপি জামাত। মানে জি। আপনি যে উপদেষ্টার কথা বলেছেন, উনি বলেছেন আমি বকে দিয়েছি।
তো মবকে তো ওনারা বকেও দিচ্ছেন না, তাই না? উনি তো বলেছিলেন উনি যত ভালোভাবে বকে দিয়েছেন। আচ্ছা, কি আদুরে গলায় বলছে আর কি, হ্যাঁ আদর হ্যাঁ, করে উনি সেবা ভালোভাবে করে বকে দিয়েছেন। শাসন করছে। না, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের এখন ফ্যাসিবাদের দোসর বানাক, সফট আওয়ামী লীগের বানাক, আবার আওয়ামী লীগ যেমন বিএনপি জামাতের দালাল বানিয়েছিল আমাদেরকে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এই যে উৎসাহ দেওয়াটা, এই যে উৎসাহ দিয়ে টিকিয়ে রাখায় এর মানে মাঝাটা কি, এটির কারণ কি? উৎসাহ দিয়ে টিকিয়ে রাখার মাঝে যা হচ্ছে ফ্যাসিবাদী আচরণ এবং ফ্যাসিবাদকে আরো সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে দেওয়া। ফ্যাসিজম কি করে? ফ্যাসিজম আইনকে বিধানগুলি দেখিয়ে এই ধরনের মব প্রতিপালন করে এবং তাদের বিরুদ্ধে যে কোনো সমালোচনা, যে কোনো কিছুকে ভয় দেখিয়ে মব পাঠিয়ে দমন করার চেষ্টা করে এবং মবের ভয় দেখিয়ে নিজেদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করে। আপনি কাউকে আইনসঙ্গতভাবে পদ থেকে সরাতে পারছেন না, আপনি মব পাঠিয়ে টেনে হিঁচড়ে নামিয়ে দিলেন। আপনি কাউকে অসম্মান করতে পারছেন না, আপনি মব পাঠিয়ে কিছু জুতা ঝুলিয়ে দিলেন, কিছু ময়লা নিক্ষেপ করলেন। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া চালু রাখার জন্য এরা নিজেদের মব তৈরি করে মবকে ব্যবহার করছে। কারণ যতই দিন যাচ্ছে তারা আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করছেন না, তারা বেআইনি কর্মকাণ্ডকে উৎসাহ দিচ্ছেন। তাদের লোকজন গিয়ে একে সিটে বসিয়েছি, ওকে সিট থেকে সরিয়ে দাও সেই দাবি করছেন। তারা পুলিশ থানা ঘেরাও করছেন মামলাহীন লোকজনকে গ্রেপ্তার করার জন্য। তারা মানুষের বাড়ির তলে গিয়ে তাকে বের করে আনার চেষ্টা করছেন। কারো কারো বাড়িতে ঢুকে পড়ে তার জুতা, জামা, তার ব্যবহার্য কাপড় চোপড়, ওই বাড়িতে মালিক নাই, কেউ নাই, সেগুলি হাতে করে নিয়ে বেরিয়ে যাচ্ছেন, লুটপাট করছেন। এইগুলিকে জায়েজ করার জন্য তারা মব প্রতিপালন করছেন। মব যদি এতই ভালো লাগে, তারা নিজেদের আশেপাশে নিরাপত্তা বাহিনী না রেখে মব নিয়ে ঘুরুক, মব তাদেরকে পাহারা দিক। না সেটি মব এখন তো সেই খুব কথা ভালো, বলতে হচ্ছে। মব তো খুব ভালো, আপনি তাই না? এক একজন এক একজন ওই সোমালিয়া ট্রাইবাল লর্ডের মতো আচরণ করতে শুরু করেছেন এবং তারা এমন একটা অবস্থা তৈরি করেছেন যে তারা এমন ভাব দেখাচ্ছেন। একজন বলেছেন যে বাংলাদেশে তো পুলিশ ছিল না কিছুদিন, তখন কি আইন শৃঙ্খলা রেখেছিল? তো বাংলাদেশে ঠিক আছে, পুলিশ সেনাবাহিনী ভালো সব ভালো ব্যারাকে বলতে পাঠিয়ে দেন, বাংলাদেশে সবকিছু ব্যারাকে পাঠিয়ে দিয়ে আবার সেইভাবে দেখি চালান বাংলাদেশ। এইগুলো কি কোনো যৌক্তিক কথাবার্তা? এইসব অযৌক্তিক কথাবার্তাকে তারা আবার তাদের গায়ের জোরে এবং তাদের এই মবের জোরে তারা আহ, এক ধরনের জায়েজ করার চেষ্টা করছেন। এবং আপনি যে উদাহরণগুলো খুবই সংক্ষেপে অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন, কোথায় কোথাও মব হচ্ছে। চট্টগ্রামে একজন আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে যেভাবে মব ক্রিয়েট করা হলো, যেভাবে গাড়ি তল্লাশি করা হলো, আমন্ত্রিত অতিথিরা যাওয়া আসা করছে, তার মধ্যে ওই অভিযুক্ত আওয়ামী লীগ নেতা, তার নামে নাকি মামলা আছে। একটা সামাজিক অনুষ্ঠান মানুষ করতে ভয় পাচ্ছে। এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি ওই একই অনুষ্ঠানে, শনিবার যে অনুষ্ঠানে রেফারেন্স আমি দিলাম, সেখানে বলেছেন আওয়ামী লীগ যারা পরোক্ষ প্রত্যক্ষ ভাবে করেছে তারা সবাই অপরাধী। অর্থাৎ এই কথা বলে তাদেরকে কথিত আইনের আওতায় আনা হবে, সেটি আনলে তাও ভালো। কিন্তু এই যে মব যারা করছে তাদেরকে একটা প্রশ্রয় দিয়ে দেওয়া হলো যে সবাই অপরাধী আওয়ামী লীগের যারা সাথে, তেমন আওয়ামী লীগের 4 কোটি 4.5 কোটি বা 5 কোটি সমর্থক কর্মী নেতা নিরপরাধ মানুষ আছে যারা হত্যাকারী খুনি, তাদের কথা বাদ দিলাম। এই যে কোটি কোটি মানুষগুলোর উপর এখন মব চলবে। এটার উত্তর আইনের লোক অ্যাটর্নি জেনারেল তার দিতে হবে। তিনি শপথ নিয়েছেন, তিনি আইন সংবিধান এগুলিকে সমুন্নত রাখবেন। তিনি যে কথা বলেছেন সেই কথা আইন এবং সংবিধানের সম্মত কিনা এই জবাব তার দেওয়া উচিত। অ্যাটর্নি জেনারেল এরকম কথা বলবেন, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আর বিয়ে শাদীর গেটের মধ্যে ঢুকে পড়া এটাও কিন্তু প্রথমবার হয়নি। আপনার মনে আছে নেভিতে একটা বিয়ের অনুষ্ঠানে মব ঢুকে পড়েছিল এবং ফরাসি দার্শনিক এই জি। মব পাঠিয়েছিলেন এবং একটা মিথ্যা গুজব ছড়িয়ে দিয়ে। তো আসলে আসলে হ্যাঁ, তো সেই সেই প্রক্রিয়া অব্যাহত আছে এবং সেই প্রক্রিয়ার একটা অংশ এখন আমরা দেখতে পেলাম যে চিটাগাং ক্লাবের বাইরে তারা আহ, স্লোগান দিচ্ছে মানুষের বিয়ের বাইরে দাঁড়িয়ে, হুম। এবং শোনা গেছে যে তারা চাঁদা দাবি করেছিল। এখন আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আহ, যারা সালাসালিরা গেট ধরে বিয়েতে, এরা হলো মব, আর যারা চাঁদাবাজি করতে চায় গিয়েছে তারা গণতন্ত্রের সৈনিক, তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে গেট ধরেছে, তারা আত্মীয় না, স্বজন না, কেউ না, বিয়ের গেটের বাইরে দাঁড়িয়ে তারা চিল্লাচিল্লি করছে, এরা হচ্ছে গণতন্ত্রের সৈনিক। তো এই যুক্তি দিয়ে যারা দেশ শাসন করছে, আমি মনে করি না যে তারা দেশের ভবিষ্যতে ভালো কিছু চিন্তা করছেন, বরং তারা এমন একটা সমাজ এবং এমন একটা তরুণ সমাজকে উস্কে দিচ্ছেন যে তরুণ সমাজটা ধীরে ধীরে বকে যাচ্ছে এবং এক পর্যায়ে গিয়ে তারা এটাকে তাদের অধিকার মনে করতে শুরু করবে। এবং আমি একটা ছোট্ট সাবধান বাণী উচ্চারণ করি। এখন তো গেটের সামনে দাঁড়াচ্ছে বিভিন্ন লোকের আওয়ামী লীগ অজুহাতে, কিন্তু একটা সময় আসবে যখন আপনি দেখবেন যে গ্রামীণ ফোনের বাইরে, গ্রামীণ ব্যাংকের বাইরে এরা চাঁদা দাবি করে এরকম মব করছে। এটা নিয়ন্ত্রণ করা যাবে না, কিন্তু এটা কিন্তু একটা ভয়াবহ অবস্থায় চলে যাবে। এবং সেই জায়গা থেকে তো আমরা একটা এক্সাম্পল দিতেই পারি, যেমন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও করার একটা আহ্বান জানানো হয়েছিল। আপনি যাদেরকে ফরাসি দার্শনিক বলছেন, আমি তো বলি ওহী নাজিল হয়, বিদেশ থেকে ওহী নাজিল হয় এবং এই ওহী যে মানে দূতগুলো নিয়ে আসে বা যে মেসেজগুলো নিয়ে আসে সেগুলো আবার সরকার বাস্তবায়ন করে। আপনি যে এক্সাম্পল বা উদাহরণটি দিলেন বা সফট রিমাইন্ডার দিলেন, সেই জায়গায় যখন পৌঁছাবে তখন তাদের কি হবে? আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও করতে বলেছে ওরকম আমেরিকান দার্শনিক, ফরাসি দার্শনিকরা। পরবর্তীতে আপনি কি শুধু এটা
সফট রিমাইন্ডার হিসেবে বলেছেন, নাকি এরকম কোনো বাস্তবতা দিব্য দৃষ্টিতে আপনি দেখছেন যে দেখেন, এমন কিছু আমাদের ঘটনা ঘটবে? আমি বহুদিন আগে একটা জায়গাতে এই কথাটা বলেছিলাম যে আপনি যখন সমাজে এরকম বেআইনি তৎপরতা চালু রাখবেন, তখন যারা ভিকটিম তারা নিজেরা আইন হাতে তুলে নিয়ে নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন। এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। যখন এটা শুরু হবে তখন দেখা যাবে যে এলাকায় এলাকায় ওয়ারলর্ড তৈরি হচ্ছে, অর্থাৎ এলাকায় এলাকায় বাহিনী তৈরি হচ্ছে, যারা একে অন্যের এই মব সন্ত্রাস প্রতিহত করার জন্য একে অন্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এবং আজকে যে স্ট্রিট গ্যাং এর কথা আমরা শুনি, সেই রকম অ্যাডাল্টদের গ্যাং তৈরি হবে, এরিয়া ভিত্তিক গ্যাং তৈরি হতে শুরু করবে, এবং তারপরে দেখা যাবে যে এরা এই নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য সশস্ত্র হওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আমাদেরকে অত্যন্ত সুকৌশলে একজনের আরেকজনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেটা শুরু করে দেওয়া হচ্ছে। এবং ভিকটিমরা যদি নিজেদেরকে বাঁচানোর জন্য মারামারি কিংবা আহ, এক ধরনের নিজেদেরকে লাঠি হাতে তুলে নেওয়া কিংবা অস্ত্র হাতে তুলে নেওয়ার একটা জায়গায় নিয়ে চলে যায়, তখন যে পরিস্থিতিটা তৈরি হবে, সেই পরিস্থিতিটা সোমালিয়ার মতো, লেবাননের মতো, সিরিয়ার মতো অবস্থা। এইটা তো আমরা দেখেছি হতে। রবার্ট ফিস্কের বই আছে, সেই বইয়ের মধ্যে এটার কথা বলা আছে। বা এই ধরনের আরো বই আছে, পলিটিক্যাল হিস্ট্রি, যেখানে কিভাবে এই গৃহ সন্ত্রাস চালু হয়ে যায় নাইজেরিয়ার মতো কিংবা আফ্রিকার অনেক বিবদমান দেশের মতো। সেটার কিন্তু ইতিহাস আছে। ফলে আমরা কিন্তু অত্যন্ত শঙ্কিত যে আসলে কোথায় এরা ঠেলছেন আমাদেরকে। আর এদের যে অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউডের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠার কথা তারা মুখে মুখে বলেন, কিন্তু তারা আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো কার্যকর পদক্ষেপ নেন না এবং কার্যকরী হতে দেন না। তাদের মনের ইচ্ছা মতো একই কাজকে তারা কখনো বলেন আইনি, কখনো বলেন বেআইনি। ফলে এই যে পরস্পর বিরোধী আচরণ এবং অবস্থা, এই অবস্থা শেষ পর্যন্ত কাউকেই এই আগুনের বাইরে রাখবে না। তারা যে আগুন জ্বালাচ্ছেন সেই আগুনের বাইরে তাদেরকে রাখবে না। আমার শেষ কোশ্চেন, যেটা আমি জানার চেষ্টা করছিলাম, হয়তো আপনি খেয়াল করেননি, আমি প্রশ্নটা আবারও করছি এবং এটার উত্তর নিয়ে আমরা শেষ করবো। সেটা হচ্ছে যে আপনি নিজেই মাঝখানে বলেছেন এরাই তো প্রধান উপদেষ্টার নিয়োগকর্তা। যেহেতু এরাই নিয়োগকর্তা, আহ পদ পদবি ধরে রাখার জন্য বা সরকার টিকিয়ে রাখার জন্য ভয়ে তাদের বিরুদ্ধে কিছু বলা হচ্ছে না, নাকি নির্বাচন প্রলম্বিত করতে এরকম একটা আনরেস্ট সিচুয়েশন ক্রমাগত ভাবে অব্যাহত ভাবে ধরে রাখতে ইচ্ছাকৃত ভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে না বা উৎসাহিত করা হচ্ছে? আপনার কি মনে হয়? আর না, আমি ধারণা ভিত্তিক আনসার দিতে চাই না, এই জন্য যে এই প্রশ্নটা আসলে সরকারকে উত্তর দিতে হবে যে ওনারা কেন চুপ করে আছেন। ওনারা কিন্তু এর উত্তর কখনো দেন না। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এখনো পর্যন্ত সেনাবাহিনী বলেছে যে কঠোর হস্তে মব দমন করা হবে। পুলিশ এখনো পর্যন্ত একটাবার বলে নাই, পুলিশের আইজি বলেন নাই যে তারা কঠোর হাতে মব দমন করবেন। উল্টা মব গেলে তারা মবের কথা মেনে নিয়ে পুলিশ ট্রান্সফার করেন। এবং এখনো পর্যন্ত তারা ব্যাখ্যা করেন নাই যে পটিয়া ওসির ভুলটা কি, পটিয়া ওসি সেইখানে বেআইনি কি করেছে। অ্যাটর্নি জেনারেল যদি বলেন আওয়ামী লীগের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকাই অপরাধ, এগুলি সবই বেআইনি এবং অসাংবিধানিক কথাবার্তা, সংবিধান বিরোধী কথাবার্তা। তো সেই সব কথা বলার পরেও তো আসলে তারা নিজেদের ভুল বুঝতে পারেন না। তা আমাদের আর কি বলার আছে? তাদেরই নিয়োগপ্রাপ্ত একজন সহকারী প্রেস সচিব টেলিভিশনে এসে বলেন ফেসবুকের পোস্টকে তিনি কোনো গুরুত্বই দেন না, তিনি ফেসবুকের পোস্টকে গুরুত্বহীন মনে করেন। যার নিয়োগকর্তা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার নিজের বস প্রধান প্রেস সচিব হুম ফেসবুকে হুম, দিনে রাতে পোস্ট করেন, জি। তিনি সহকারী প্রেস সচিব হয়ে বলেন যে ফেসবুকের পোস্টের কোনো গুরুত্ব নাই, উপদেষ্টারা সারাদিন ফেসবুকে পোস্ট করতে থাকেন, সেটা নিয়েও কোনো সমস্যা নাই। আমাদের মতো সাধারণ নাগরিক ফেসবুকে পোস্ট করলে তারা বলেন এত পোস্ট কেন দেয়, ওনার কি উদ্দেশ্য আছে? আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নাই, থানায় যাওয়ার জায়গা নাই, কোর্টে যাওয়ার জায়গা নাই, কারো কাছে অভিযোগ জানানোর জায়গা নাই। বিচার আচার করছে মব, এবং সেই মবকে একদল লোক আশকারা দিচ্ছে। তো আমাদের আর যাওয়ার জায়গা কোথায়? ওনারা ধীরে ধীরে নাগরিকদের সুবিচার চাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিচ্ছেন। নিজেদেরকে তারা গণতান্ত্রিক দাবি করেন, কিন্তু তাদের আচরণে গণতন্ত্রের লেশ মাত্র নাই। তারা শুধুমাত্র আমাদের মতো কিছু লোককে সমালোচনা করতে দিচ্ছেন আপাতত। কবে সেইখান থেকেও তাদের মন সরে যাবে এটাও কিন্তু আমাদের জানা নাই। এর বাইরে এই যে কথা বলতে দেওয়া ছাড়া, এর বাইরে তাদের আচরণের মধ্যে তারা মাঝে মাঝেই বলেন যে শেখ হাসিনার প্রেতাত্মা দেখা যায়। তো তাদের আচরণের মধ্যে মোটামুটি আওয়ামী লীগ সরকারের সমস্ত দুষ্ট লোকদের প্রেতাত্মা মাঝে মাঝেই দেখা যাচ্ছে। তো এইটা তো আমাদের জন্য দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, দেশের অবস্থা ভালো না, আপনারা সকলেই জানেন। নানান ধরনের কর্মকাণ্ডের আমরা শিকার হচ্ছি, দেশের জনগণ শিকার হচ্ছি। দর্শক, আজকের এই ভিডিওতে বর্তমান দেশের চলমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। আশা করতেছি আলোচনাগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনলেন এবং দেখলেন। যাই হোক দর্শক, আপনাদের মতামত ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন দেশের বর্তমান অবস্থা সম্পর্কে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।